বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? এই 12 মার্কসের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? সাধারণভাবে ধরে নেওয়া হয় যে বৈজ্ঞানিক বিপ্লব হলো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন আবিষ্কার। ষোড়শ ও সপ্তদশ শতকে নতুন বৈজ্ঞানিক সূত্র বা প্রযুক্তির আবিষ্কার হয়নি। বিপ্লব ঘটেছিল বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রে, মননের ক্ষেত্রে। মহাবিশ্ব সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটেছিল। বিশ্ব ব্রহ্মাণ্ড ও পৃথিবীর মধ্যে সম্পর্ক নিয়ে নতুন ধারণার উদ্ভব হয়েছিল। বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের অবস্থান নিয়ে কৌতূহল জাগ্রত হয়েছিল। বৈজ্ঞানিক বিপ্লব হলো দৃষ্টিভঙ্গি, ধারণা এবং বৈজ্ঞানিক দর্শনের বিপ্লব। আধুনিক পাশ্চাত্য সভ্যতার অন্যতম অবদান হলো বৈজ্ঞানিক অগ্রগতি। এক অর্থে এই অগ্রগতিকে বৈপ্লবিক আখ্যা দেওয়া অনুচিত হবে না, কারণ আলোচ্য পর্বে বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার সমূহ প্রকৃতি ও ভৌত জগৎ সম্বন্ধে মানুষের প্রচলিত ধ্যান ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এর বৈপ্লবিক রূপান্তরে সহায়তা করেছিল। উদাহরণস্বরূপ বলা যায় যে নিকোলাস কোপার্নিকাস, জিওর্দানো ব্রুনো, টাইকো ব্রাহে, গ্যালিলিও গ্যালিলি, জোহানেস কেপলার, স্যার আইজ্যাক নিউটনের প্রমুখের বিজ্ঞানসম্মত মতবাদ চার্চের ভ্রান্ত ধারণার মূলে কুঠারাঘাত করে। তাদের মতবাদ থেকে মানুষ জানতে পারে যে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। বৈজ্ঞানিক বিপ্লবের ফলে প্রচলিত ধারণার পরিবর্তন ঘটে। এই কারণে বৈজ্ঞানিক বিপ্লবকে বৈপ্লবিক আখ্যা দেওয়া উচিত। সাধারণ ধারণা ছিল যে পৃথিবী স্থির ও সূর্য চারদিকে ঘুরছে, কিন্তু এই ভ্রান্ত ধারণাটির বিরুদ্ধে আধুনিককালের জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাস সর্বপ্রথম বিজ্ঞানসম্মত মতবাদ প্রকাশ করে। কোপার্নিকাসের মতবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত আধুনিক ধারণা কোপার্নিকাসের বিপ্লব নামে পরিচিত। আলোচ্য পর্বে বিভিন্ন আবিষ্কার হয়েছে। উদাহরণ হিসাবে বলা যায় যে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের আবিষ্কার করলে মহাকাশের বহু অজানা জ্যোতিষ্ক মানুষের দৃশ্যগোচর হয়। টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে গ্যালিলিও পর্যবেক্ষণ করেন সূর্য কলঙ্ক, বৃহস্পতির 4টি উপগ্রহ, শুক্রের কক্ষপথ এবং শনির বলয় আবিষ্কার করেন। তিনি গবেষণা করেন দোলকের সূত্র এবং পতনশীল বস্তুর সূত্র। আইজ্যাক নিউটনের বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জ্যোতিষ্কের মধ্যে মাধ্যাকর্ষণ বল এবং পৃথিবীর নিজস্ব অভিকর্ষ বলের ধারণা দেন। তিনি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করে বলেন যে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করছে। তিনি অভিকর্ষ সূত্রের আবিষ্কার করে বলেন যে পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণে বিভিন্ন বস্তু পৃথিবীর দিকে পতিত হয়। অবশ্য এ যুগের বিজ্ঞান চর্চা যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল এটা মনে করার কোনো কারণ নেই। আলোচ্য পর্বে মানুষের অনুসন্ধিৎসা এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সত্ত্বেও বিজ্ঞান সাধনা প্রথাগত বিশ্ববিখ্যার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সবসময় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারেনি। এ যুগের জ্যোতির্বিদরা গ্রহ নক্ষত্রের আবর্তন লক্ষ্য করেছিলেন, কিন্তু সবসময় তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারেননি। অবশ্য কোপার্নিকাস ও গ্যালিলিও পরবর্তীকালে সৌরজগৎ ও বিশ্বব্রহ্মাণ্ডের কথা বলেছিলেন। আরেকটি সীমাবদ্ধতা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। বিজ্ঞান চর্চার সূত্রপাত হওয়া সত্ত্বেও মানুষের এক অংশের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস প্রায় অক্ষুণ্ণ ছিল। এদের চোখে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র প্রায় সমার্থক ছিল। এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিলেন রেনেসাঁস পর্বের অন্যতম শ্রেষ্ঠ মনীষী পিকো দেল্লা মিরান্দোলা। তিনি এই আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জ্যোতিষশাস্ত্রের অসারতা প্রমাণ করতে সচেষ্ট হয়েছিলেন, কিন্তু এনার কয়েকজন বিশিষ্ট পণ্ডিত ফিসিনো পন্টানো বংশ শিক্ষা পরিবেশের প্রভাব পুরোপুরি অস্বীকার না করেও গ্রহের তথাকথিত প্রভাব অগ্রাহ্য করেনি। অপরসায়নবিদরা গ্রহের প্রভাব কিছুটা মেনে নিয়েছিলেন। এ যুগের
বিশিষ্ট বৈজ্ঞানিকদের একাংশ গবেষণা ও ধর্মাচরণকে অভিন্ন বলে মনে করতেন। বিশ্বব্রহ্মাণ্ডের গতি প্রকৃতির পশ্চাতে তারা ঐশ্বরিক মহিমা লক্ষ্য করেছিলেন। স্বয়ং নিউটন প্রিন্সিপিয়াতে লিখেছিলেন, সূর্য, গ্রহ এবং ধূমকেতু নিয়ে অসীম সুন্দর জগৎ গড়ে উঠেছে। তা পরিচালিত হচ্ছে অসম্ভব মেধাবী ও ক্ষমতা সম্পন্ন এক সত্তার আদেশে। রবার্ট বয়েলের বিজ্ঞান সাধনার ক্ষেত্রে প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রভাব লক্ষ্য করা যায়। প্রধানত এই সব কারণেই এই যুগের বৈজ্ঞানিক বিপ্লব কতদূর বৈপ্লবিক ছিল সে বিষয়ে সংশয়ের অবকাশ থেকে যায়। অবশ্য এই সব সীমাবদ্ধতা সত্ত্বেও আলোচ্য পর্বের বৈজ্ঞানিক চেতনা তথা চিন্তাধারা যে সামগ্রিক বিচারে বৈপ্লবিক ছিল সেটা অনস্বীকার্য।